আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিলেন তারেক রহমান, বললেন আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতো। জনশক্তি রফতানি খাত দালাল ও প্রতারণা মুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। করতে হবে তরুণ প্রজন্মের শক্তির যথাযথ ব্যবহার। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। ওসমান হাদির মস্তিষ্ক থেকে গুলির রয়ে যাওয়া অংশ বের করা জরুরি। এখনই অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চান না সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা ও 3 শতাধিক গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। শীতের আগমনে কুয়াশা জড়ানো জড়তা নিয়ে চোখ মেলছে প্রকৃতি। উষ্ণতার খোঁজ আর পিঠাপুলিতে বুট গ্রাম বাংলার মানুষ। শীত এবার মনে হয় বেশি হবে, ঠান্ডাটা একটু বেশি হবে। আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে। আগাম শীত আসে নাই, এবারে বেশি অনুভব হইতেছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারে নির্বাচন সহজ নয়। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। তো এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যখন ওই কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশে জনশক্তি রফতানি ক্ষেত্রে দালাল ও প্রতারণা মুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। আর এই কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়তার কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে।
প্রফেসর ইউনুস বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজ বৈধ নয়। এর কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ। আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রাজধানীর 3টি স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট 6 জন সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে SM আমিনুল হক সেলিম, একই আসনে বিএনপি থেকে MA কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে 3 জন। এছাড়া ডিসি অফিস মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা, এবং 188 ঢাকা 15, এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরও একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেইন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। আরও জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে গাজীপুরে 3 জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে 50 জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানার সহিংসতার 2টি মামলা থেকে মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ 49 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অব্যাহতি দেন। এর মধ্যে পল্টন থানার মামলা থেকে 26 জন এবং শাহজাহানপুরে থানা